দেখো আজকে আমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। জড়তার ভ্রামক, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা এইচএসসিতে বা এখানে ঘূর্ণন গতি নামক পুরোপুরি নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। তো ওই দিন আমরা কৌণিক ব্যাগ, কৌণিক ত্বরণ এই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং তখন আমরা সূত্রগুলো পড়তে গিয়ে বলেছিলাম যে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে যেটাকে আমরা ভর হিসেবে চিনি, কৌণিক গতির ক্ষেত্রে সেম রাশিটাকে আমরা জড়তার ভ্রামক হিসেবে চিনব। যদি এটা এভাবে করে মিলিয়ে পড়তে পারো তাহলে সূত্রগুলো বোঝাটা সহজ হয়ে যাবে, সূত্রগুলো মনে রাখাটা সহজ হয়ে যাবে, কারণ আমরা ইতিমধ্যে ওই সূত্রগুলো জানি। রৈখিক গতির জন্য যে সূত্রগুলো আগে এসএসসিতে পড়ে আসছে ওইগুলা। তাহলে এটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হলো আমাদের রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেটাকে ভর হিসেবে চিনি ওইটা মূলত, ঠিক আছে। তো স্পেসিফিক যদি সংজ্ঞা তোমাকে বলতে হয় তাহলে এটা বলতে পারো যে কোনো বস্তু কোনো স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে, মানে হলো তার মধ্যে যদি ঘূর্ণায়মান গতি থাকে, এক কথায় ঘূর্ণন গতি থাকে, ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক। এই যে ধরো এখানে এটা হচ্ছে আমাদের অক্ষ, এই অক্ষের চারদিকে বস্তুটা ঘুরবে, তাহলে আমাদের বা এখানে অক্ষ যেটা চিন্তা করতেছে ওইটা, এখানে এটার মধ্যে যদি একটা অক্ষ চিন্তা করা হয় মাঝখানে, ওটাও হইতে পারে। বস্তুটির জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ। এই যে এখানে আমাদের একটা পরমাণু, একটা বস্তুর মধ্যে যে বস্তুটা ঘুরতেছে ওইটা তো হাজারো কোটি কণা থাকতে পারে এর মধ্যে। এটাকে M1 ধরলাম, এটাকে M2 ধরলাম, এটাকে M3 ধরলাম, এটাকে M4 ধরলাম, এটাকে M5 ধরলাম। প্রতিটি কণার দূরত্বের বর্গ। আমরা যদি এখানে দূরত্বটা যদি অক্ষ হতে দূরত্ব R1 ধরি, এটাকে R2 ধরি, এটাকে R3 ধরি, তাদের বর্গটা এবং এদের প্রত্যেকের ভরের গুণফল মানে হলো M ইন্টু M, যেটা পাচ্ছি সমষ্টি, এটাই হচ্ছে মূলত জড়তার ভ্রামক। তাহলে শুরুতে বলতে হবে যে আমাদের নির্দিষ্ট স্থির অক্ষের সাপেক্ষে কোনো বস্তু ঘূর্ণনশীল হতে হবে বা আবর্তিত হতে হবে। যদি হয় তাহলে আমরা এখানে এই বস্তুগুলোর মধ্যে যে কণাগুলো আছে, এই কণাগুলার প্রত্যেকের কণা থেকে আমাদের ওই যে অক্ষ চিন্তা করতেছে, অক্ষ হতে দূরত্বের বর্গ যদি চিন্তা করি, R1 স্কোয়ার, R2 স্কোয়ার, R3 স্কোয়ার এইভাবে, তাহলে এবং আমরা যদি ভরের সাথে এটা গুণ করে দিই যে সমষ্টিটা পাচ্ছি ওটাই হলো। এবং এখানে আমরা এভাবে করে অনেকগুলো সমষ্টি পাবো না, পাবো না M1, সেমভাবে এখানে M2 ইন্টু R2 স্কোয়ার, সেমভাবে এখানে M3 ইন্টু R3 স্কোয়ার, সেমভাবে এখানে M4 ইন্টু, এখন সবগুলোকে যদি যোগ করো যে অ্যামাউন্টটা পাবা এটাই হচ্ছে তার জড়তার ভ্রামক। মানে সবগুলোকে যোগ করতে হবে, সমষ্টি, গুণফলের সমষ্টি। এখন এত কঠিন সূত্র দিয়ে আমরা কখনোই ম্যাথ করব না, এটা আমাদের আরও সহজ কিছু প্রসিডিউর আছে। তাহলে আই ইকুয়াল টু কী বলতে পারে, আই মানে হলো আমাদের এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক বোঝাচ্ছে, যেটাকে আমরা রৈখিক গতির ক্ষেত্রে M বলেছি, ভর বলেছিলাম। আই ইকুয়াল টু MR1 স্কোয়ার, MR2 স্কোয়ার, MR3 স্কোয়ার, MR4 স্কোয়ার, এভাবে MN RN স্কোয়ার আমরা বলতে পারি, N যদি ধরে থাকি আর কি। এখন আমরা জাস্ট এখানে আই ইকুয়াল টু এমআর স্কোয়ার সূত্রটা মাথায় রাখো, আই ইকুয়াল টু এমআর স্কোয়ার দিয়ে আমরা বের করতে পারি জড়তার ভ্রামকটা প্রত্যেকটা কণার জন্য আর কি। এখন জড়তার ভ্রামকের তাহলে আমরা কি সূত্র পেয়েছি, আই ইকুয়াল টু এমআর স্কোয়ার। তাহলে M মানে কি, M মানে হলো ভর মানে হলো মাস, মানে কেজি, আর R মানে কি দূরত্ব বোঝাচ্ছে, তাই না, দৈর্ঘ্যের একক কি মিটার স্কোয়ার, তাহলে এটার একক কি হবে কেজি মিটার স্কোয়ার। আমাদের জড়তার ভ্রামকের একক কি কেজি মিটার স্কোয়ার। সেমভাবে আমরা মাত্রাও বের করতে পারি, এই ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M আর R এর মাত্রা হচ্ছে L, তাহলে ml স্কোয়ার, এই যে মাত্রা হচ্ছে ml স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানতে হবে যে জড়তার ভ্রামক কিসের উপর ডিপেন্ড করে, ঘূর্ণন অক্ষের অবস্থানের উপরে। আমরা তো জানি এখানে Rটা হচ্ছে মূলত তার ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটা কণার দূরত্ব। সো আমাদের mr স্কোয়ারের মধ্যে I ডিপেন্ডস অন R, তাহলে এখানে R এর উপর ডিপেন্ড করছে, ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর ডিপেন্ড করছে, নর্মাল বিষয় এটা। এরপর দৃঢ় বস্তুর আকৃতির উপর, মানে এটার আকৃতিটা কেমন, এটা কি গোলাকার, এটা কি সিলিন্ডাকার, মানে এটা কি রড আকার, কীরকম বস্তুটা, এটার উপর ডিপেন্ড করবে। এটা আমরা এই জন্য কয়েকটা বস্তুর জন্য কয়েকটা জড়তার ভ্রামক নিয়ে আলোচনা করব, কয়েকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর, মানে হলো ধরো তুমি একটা নীলা পাথর
এই পাথরটার মানে একটা কেন্দ্রীয় বর থাকে, কেন্দ্রীয় বরটা কোনো এক জায়গায় থাকতে পারে। লাইক আমি যদি সিম্পলি তোমাকে বিষয়টা বুঝাই, সেটা হলো যে ধরো এটা একটা লাঠি, লাঠির যদি মাঝখান বরাবর তুমি আঙ্গুলটা রাখো, তাহলে লাঠিটাকে তুমি শূন্যের উপর বসাতে পারবা এরকম আঙ্গুল দিয়ে। কিন্তু ধরো এটা লাঠি না হয়ে একটা হাতল বা মাত্তুল যেটাকে আমরা বলি, এটা যদি একটা হাতল চিন্তা করো, তাহলে হাতলের এই প্রান্তে কিন্তু ভর বেশি, এই প্রান্তে ভর কম। দেন তুমি এটাকে যদি মাঝখানে আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো, তুমি পারবা না। কারণ হলো এখানে ভরের ব্যালেন্সটা ভিন্ন রকম, এক একদিকে ভরের ব্যালেন্স একরকম। তাহলে তোমাকে এদিকে তখন দূরত্বটা বাড়াই দিতে হবে, এদিকে কমাই দিতে হবে। আবার যদি একটা গোলকের চাকতি চিন্তা করো, এটা একটা গোলক, হ্যাঁ, তাহলে গোলক যদি চিন্তা করো, তাহলে ভরের বিন্যাস অন্যরকম। তাহলে ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর এটা ডিপেন্ড করবে। এগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে যে জড়তার ভ্রামক কোনটার উপর নির্ভর করে না, এভাবে করে আসবে। ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর ডিপেন্ড করে, আমরা দেখলাম আর এর উপর ডিপেন্ড করছে, আকৃতির উপর ডিপেন্ড করে, এটা কি এরকম নাকি গোলাকার নাকি দণ্ডাকার নাকি সিলিন্ডাকার, এটার উপর ডিপেন্ড করবে। ঘূর্ণকের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর, মানে ভরটা কোন দিকে কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করবে। জড়তার ভ্রামক ক্লিয়ার করার জন্য আমরা চক্রগতির ব্যাসার্ধ এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। দেখো সংজ্ঞা কি, কোনো বস্তু দৃঢ় বস্তুর যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয় এবং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তু জড়তার ভ্রামকের সমান হয়, তবে ওই অক্ষ হতে ওই বিন্দু চক্রাকার অধ্যায় বলা হয়। আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এটা অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে কিনা জানি না, যে এভাবে করে একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চাতে আমরা বলেছি কিনা হাজার লক্ষ কোটি 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 পানির অণু আছে। তো আমরা যখন এখানে কাজের সূত্রগুলো দিচ্ছিলাম তখন বলেছিলাম যে, বা সরণ যখন আমরা চিন্তা করতেছিলাম, সরণের মানটা, হ্যাঁ, সরণ যখন চিন্তা করতেছিলাম তখন বলছিলাম যে এখানে এই বিন্দুটা একদম আগায় যে বিন্দুটা আছে, এই বিন্দুর সরণ হচ্ছে 0 মিটার, আবার একদম তলার মধ্যে যে বিন্দুটা আছে এই বিন্দুর সরণ হচ্ছে একদম ফুল, মানে হলো 10 মিটার থাকলে 10 মিটার, মাঝখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে একদম ধরো 5 মিটার হবে সামথিং এরকম কিছু। এখন আমরা তোমার পরবর্তীতে আমরা যখন গড় সরণ বের করেছিলাম, গড় সরণের কনসেপ্টটা এইভাবে বুঝিয়েছি যে তুমি এখানে হাজার কোটি বিন্দু বাদ দাও, তুমি মাঝখানে এমন একটা বিন্দু চিন্তা করো, মাঝখানে এমন একটা বিন্দু চিন্তা করো যে বিন্দুটা হচ্ছে এই সকল বিন্দুর রিপ্রেজেন্টেটিভ, এই সকল বিন্দুকে সে সমন্বয় করবে। মানে হলো এভাবে করে বিষয়টা ক্লিয়ার করেছি যে ধরো এই বিন্দুটাকে তুমি ধরে টান দিচ্ছ, তাহলে ধরে নাও পুরা চৌবাচ্চার পানি তোমার বেরিয়ে আসবে, তার মানে হলো এই বিন্দুটাকে টান দিলে পুরা চৌবাচ্চার পানি আমরা পেয়ে যাচ্ছি। সেম ঘটনা এখানেও, কোনো বস্তুর মোট ভর কোনো নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, আমরা ধরে নিচ্ছি এই পানি কণাগুলার সমগ্র ভরগুলা মাঝখানের এই জায়গাটাতে কেন্দ্রীভূত আছে। আচ্ছা, এবং ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক, মানে যদি আমি এই বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামকটা যাচাই করি, আমি এই বিন্দুর সাপেক্ষে যদি জড়তার ভ্রামক যাচাই করি, যে জড়তার ভ্রামকটা পাবো এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি আমি প্রত্যেকটা কণার জন্য বের করি ওইটা সমান হবে। যেমনটা আমরা পানির গড় সরণে বলেছিলাম যে তুমি ধরো যে এই বিন্দুটা টান দিচ্ছ, মনে হবে যেন পুরা পানিটা বেরিয়ে আসছে, তাহলে পুরা পানিকে আলাদা আলাদাভাবে বের করা যে কথা, এই বিন্দুটাকে একইভাবে এককভাবে বের করে ফেলা একই কথা। সেমভাবে এখানেও তুমি এই বিন্দুর জড়তার ভ্রামক বের করা যে কথা, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামক বের করে তাদেরকে যোগ করা, যোগফল বের করাও সেম কথা। তাহলে এটাই হচ্ছে এখানে কথা যে কোনো দৃঢ় বস্তুর মোট ভর কোনো নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়। আমরা ধরতেছি যে একটা নির্দিষ্ট মাঝখানে এটা কেন্দ্রীভূত আছে বা যে কোনো একটা জায়গায়। ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক, মানে আমরা যদি এটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করি, সমগ্র বস্তুটি জড়তার ভ্রামকের সমান হবে। মানে এখানে সমগ্র বস্তু জড়তার ভ্রামক বা আমরা সমগ্র বস্তু জড়তার ভ্রামক কীভাবে বের করতে হয় একটু আগে দেখলাম যে তাদেরকে করে করে M1 M2 স্কোয়ার বের করতে হয়। তাহলে ওইটাকে আমরা চক্রগতির ব্যাসার্ধ বলবো। তাহলে এবার যদি হয় তাহলে এই অক্ষ হতে এই যে এই বিন্দুর যে দূরত্ব এটাকে আমরা স্পেসিফিক্যালি চক্রগতির ব্যাসার্ধ বলতেছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই কথাটা বলা হয়েছে, এই যে k = 1/m, তাহলে এভাবে আমরা বের করতে পারি m k স্কোয়ার, মানে i = m k স্কোয়ার। এই ক্ষেত্রে k সমান হচ্ছে আমাদের গুণন অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বটা k, হ্যাঁ, k হচ্ছে আমাদের এখানে ওই বিন্দু হতে দূরত্বটা বোঝাচ্ছে আর কি। তো এখানে কে মানে হলো চক্রগতির ব্যাসার্ধ বোঝাচ্ছি আমরা, ওকে? এটা একটু মনে রাখো, সংখ্যাটা মিলে আমাদের জানতে হবে। এখানে i = m k স্কোয়ার, এটাও আমাদের মাঝে মধ্যে লাগে। মানে এখন আমরা কি পড়েছি, i = mr স্কোয়ার না,
একটু আগে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার পড়েছি না, এখন এম আর আর এর জায়গায় তুমি যে কোনো ব্যাসার্ধের জায়গায় ওই যে চক্রগতি ব্যাসার্ধ চিন্তা করো, আই ইকুয়াল টু এম কিউ স্কোয়ার চিন্তা করো, সূত্র একই। ওকে, এরপর আসো ঘূর্ণন গতিশক্তি। আমরা যখন রৈখিক গতি পড়েছিলাম তখন আমরা গতিশক্তি নামে একটা কনসেপ্ট পড়েছিলাম যে ইকে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার। সেম কথা আমরা যখন ঘূর্ণন শক্তি পড়ব, ঘূর্ণন গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক ফোর্স বা কাইনেটিক এনার্জি নামক আরও একটা কনসেপ্ট এখানে পড়ব। ঘটনা সেম, বাট একটা দ্বারা একটা প্রতিস্থাপিত হবে। সো আমি কীভাবে বলছি, এম এর জায়গায় চিন্তা করবো যে আমাদের ওই ক্ষেত্রে জড়তার ভ্রামক, আর এ বি এর জায়গায় চিন্তা করবো যে কৌণিক বেগ, তাহলে সহজ হয়ে যাবে সূত্র মনে রাখাটা। তো এম ওয়ান যদি রৈখিক বেগ হয় তাহলে এম ওয়ান কণার রৈখিক বেগ ধরো ভি ওয়ান, এখানে অনেকগুলো কণা থাকতে পারে। এম ওয়ান যদি রৈখিক বেগ হয় কণা হবে ভি ওয়ান, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা। আর এটা 2 দিন পড়েছিলাম যে আমাদের যদি কখনও রৈখিক বেগ এবং কৌণিক বেগ দেওয়া থাকে, তাহলে আমরা যদি আমাদের যদি ব্যাসার্ধ জানা থাকে, তাহলে আমরা রৈখিক বেগটা কৌণিক বেগ থেকে বের করতে পারি। কীভাবে? সিম্পলি ভি ইকুয়াল টু ওমেগা আর করবো, মানে হলো কৌণিক বেগের সাথে যদি আমরা ব্যাসার্ধটা গুণ করে দিই, রৈখিক বেগটা পাবো। কৌণিক বেগ মানে কি? কোণ বরাবর সে কতটুকু বেগে অতিক্রম করতেছে, এই যে কোণ বরাবর কতটুকু যাচ্ছে। আর রৈখিক বেগ মানে কি? স্বাভাবিক, এটাকে যদি আমরা এইরকম চিন্তা করি, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু ওমেগা, এটা ওই দিনের আলোচনার টপিক। ওই দিনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে মূলত এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপর এগুলো বুঝলে সহজ লাগবে বিষয়টা। তাহলে এখানে আমরা সেমভাবে যদি হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এখন ভি ইকুয়াল টু যদি ওমেগার বসাও, এই যে এখানে তুমি জানো হাফ অফ এম বি স্কোয়ার, এখানে ভি এর জায়গায় জাস্ট ওমেগার বসাই দিচ্ছ, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি বিষয়টাকে, তো এভাবে করে পাই আমরা, সবগুলো রাখো, দেন এখানে হাফ ওমেগা স্কোয়ার কমন নাও, এম আর স্কোয়ার থাকে, এখন এম আর সমান একটু আগে পড়ে আসছে কি আই বা জড়তার ভ্রামক। বিষয়টাকে যদি এখন আমি আবার আগের কথায় চলে যাই, আমি কি বলেছি? হাফ অফ এম বি স্কোয়ার। এটাও বললাম যে তুমি চিন্তা করো আমরা রৈখিক গতির ক্ষেত্রে যেটাকে এম বলেছি, যেটা এম বা ভর, কৌণিক গতির ক্ষেত্রে এটাকে কি বলবো? জড়তার ভ্রামক বা আই। রৈখিক গতির ক্ষেত্রে যেটাকে ভি বলেছি, এটাকে বলবো সেটা ওমেগা, মানে হলো এখানে যেটা বেগ এখানে সেটা কৌণিক বেগ, ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে? যে হাফ আই ওমেগা স্কোয়ার, এভাবে করে মনে রাখলে সহজ হয়ে যায়। ওকে, হাফ এম বি স্কোয়ার মানে হলো হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে ওইখানে যখন আমাদের কৌণিক গতিশক্তির নিত্যতা বা সামথিং এরকম কিছু বলবে, আমরা হাফ আই ওমেগা স্কোয়ার চিন্তা করব। সিম্পল, এম এর জায়গায় আই বসাবো, বি এর জায়গায় ওমেগা বসাবো। এম সমান হলো শুধু ভর, আই সমান হলো জড়তার ভ্রামক, যেটাকে আমরা কৌণিক গতির ক্ষেত্রে ভরের রিপ্রেজেন্টেটিভ ধরতেছি। আর এখানে যেটা নর্মাল ভি ভেলোসিটি বা বেগ, এখানে সেটা কৌণিক বেগ চিন্তা করতেছি। ওকে, বলের সাথে টর্কের তুলনা করলে রৈখিক গতির যেগুলো রিডিং দিবা, এগুলো একটু পরে এগুলো আরও বুঝবো ভালো। এখন আসে টর্ক। ওই দিন আমরা সেম কথা বললাম যে তুমি রৈখিক গতিতে যে বল হিসেবে যে রাশিটাকে চিন্তা করবা, কৌণিক গতিতে বলের সমমনা রাশি হিসেবে চিন্তা করবে যে টর্ক। রৈখিক গতিকে তুমি যেটাকে বল হিসেবে চিন্তা করছো, কৌণিক গতিতে সেটাকে টর্ক হিসেবে চিন্তা করবা। আরেকটু যদি ভালোভাবে বলি, ধরো এখানে একটা স্থির বস্তু আছে। এখন যখন আমরা বলের সংজ্ঞা দিয়েছি তখন কি বললাম? বল হলো এমন একটা জিনিস যেটা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে এটা গতিশীল হয় কিংবা গতিশীল করার চেষ্টা করে, তাই না? তাহলে তুমি এখানে যদি কোনো একটা কিছু দাও, এটা সামনের দিকে এগিয়ে যাবে, এবং যেটা দিয়েছো ওটাই হলো বল, তাই না? তাহলে বল দিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা অবস্থানের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে বলের কনসেপ্টটা এটা। সেমভাবে আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে তোমার বাসার ফ্যান, এখন তুমি তোমার বাসার ফ্যান, তোমার বাসায় কারেন্ট নেই, তুমি চাচ্ছ ফ্যানটাকে একটু ঘোরাইতে, তোমাকে কী করতে হবে? এ বরাবর একটা বল দিতে হবে, তাই না? এবারও একটু যদি তুমি ঘুরায় দাও, ফাঁকাটা এভাবে কিছুক্ষণ ঘুরতে থাকবে। ওই যে তাহলে একটা ঘূর্ণন গতি প্রাপ্ত হইলো না? এখানে একটা কী গতি প্রাপ্ত হইলো? ঘূর্ণন গতি প্রাপ্ত হইলো ফাঁকাটা। তাহলে তুমি এখানে যেটা দেওয়ার জন্য আমাদের পাখাটা ঘূর্ণন গতি প্রাপ্ত হলো, যেটা দিয়েছো ওটা হলো টর্ক। এখানে এটা বল বলতে পারবে না, এখানে কি বলতে পারবে না? বল বলতে পারবে না, কারণ এটা কৌণিক গতি সম্পন্ন করেছে। তাহলে বল এবং টর্ক কনসেপচুয়ালি তারা কিন্তু আমাদের একই রকম। ওকে, যেটা আমরা রৈখিক গতিকে বল হিসেবে চিনি, কৌণিক গতিকে সেই বিষয়টাকে আমরা টর্ক হিসেবে জানবো। ওকে, তাহলে কোনো দৃঢ় বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে, যেমন দেয়ালে ঝোলানো ফটো প্যারেক এবং সুতার সংযোগ বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকে, আবার গাড়ির চাকা তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, যেমনটা আমরা ফ্যানের উদাহরণটা দিলাম। কোন নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ সৃষ্টির জন্য যে প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামক
প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। আমরা যেখানে বলের সংজ্ঞাটা দিয়েছিলাম, বলের সংজ্ঞাটার মধ্যে কী ছিল, এটা কিন্তু ত্বরণ সৃষ্টি করতে পারে। ত্বরণ মানে কি, এই বস্তুটা ছিল স্থির কিন্তু তুমি সেটার ব্যাগের পরিবর্তন করেছো। ব্যাগ ছিল যে 0, তুমি তখন সেটাকে ব্যাগ ইকুয়াল টু সামথিং কিছু করলে, 2ms ইনভার্স আমরা কিছু একটা করলে, তাহলে ব্যাগের পরিবর্তন হইল না। ব্যাগের পরিবর্তন হওয়া মানে কি, ত্বরণ তৈরি হওয়া। তাহলে যেটা ত্বরণ তৈরি করে ওটাই হচ্ছে বল। সেম কথা এখানেও, ঘূর্ণায়মান কোনো বস্তু ত্বরণ সৃষ্টি করতে পারে। এখন এই যে আমাদের ফ্যানটা ছিল যে স্থির, ভ্যালোসিটি কত ছিল, 0 rpm, রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, এগুলো আমরা গতকাল লাস্ট দিন দেখেছিলাম যে রেভলিউশন পার মিনিট মানে মিনিটে কতবার ঘুরছে। তাহলে তুমি এখন এটাকে 0 বলতেছো তার ব্যাগ, এখন তুমি একটু বল দেওয়াতে ধরো এটার ব্যাগ হয়ে গেছে 2 rpm বা 2 রেভলিউশন পার মিনিট, মানে মিনিটে 2বার করে ঘুরছে সে। তাহলে ব্যাগের পরিবর্তন হইল না। ব্যাগের পরিবর্তন হওয়া মানে কি, ত্বরণ তৈরি হওয়া না। এই যে এখানে ত্বরণ সৃষ্টির জন্য। এবং প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্ব মানে কি এটা আমরা একটু পরে জানবো। ভ্রামককে টর্ক বলা হয় বা বলের ভ্রামক বলা হয়। ওকে, এবং এটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করি। আমরা নর্মাল বলকে এফ দ্বারা প্রকাশ করি, টর্ককে আমরা টাও দ্বারা প্রকাশ করি, এরকম একটা চিহ্ন। এখন এখানে কয়েকটা বিষয় একটু পড়ো, এগুলো বুঝতে মজা লাগবে। যে প্রযুক্ত বলের মান যত বেশি, তার ঘূর্ণন সৃষ্টির ক্ষমতাও তত বেশি। সিম্পল, তুমি একটা ফ্যানকে যত জোরে ধাক্কা দিবা ওই ফ্যানটা তত বেশি ঘুরবে। উ হতে প্রযুক্ত বল এফ এর লম্ব দূরত্ব ডি যত বেশি, ওই বল ঘূর্ণন সৃষ্টির ক্ষমতাও তত বেশি। এখন এই বিষয়টা আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, ধরো এটা হচ্ছে তোমার বাসার দরজা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসার দরজা। এখন এই জায়গায় ধরো যে দেওয়াল, এইদিকে দেওয়ালটা আছে। হ্যাঁ, এদিকে দেওয়ালটা আছে, চিন্তা করো, এদিকে দেওয়ালটা আছে, এদিকে যে আমাদের ক্যালাম বা ক্লামগুলো লাগানো আছে এদিকে। তোমার বাসার হাতল হচ্ছে যে এই জায়গা থেকে, তাই না, হাতল এই জায়গাতে, মানে দরজার হাতল আর কি। কখনো কি খেয়াল করছো দরজার হাতলটা এই জায়গায় কেন দেওয়া আছে? দরজার হাতল তো মাঝখানে দিতে পারতো, এই পাশে দিতে পারতো, কেন এই জায়গায় দিছে? খেয়াল করো, আমরা যখন দরজাটা খোলা এবং বন্ধ করি তখন কিন্তু এখানে একটা ঘূর্ণন গতি সম্পন্ন হয়। ঘূর্ণন গতির জন্য অক্ষ হিসেবে দায়ীকে এই যে এটা হচ্ছে অক্ষ মাঝখানে, যেটা স্ট্যাচের সাথে মানে দেওয়ালের সাথে যেটা আমাদের ক্লামগুলো লাগানো আছে ওইটা হচ্ছে অক্ষ। মানে এটাকে কেন্দ্র করে একবার এদিকে যাবে দরজা খুললে, আর একবার বিপরীত দিকে যাবে, ওই দিকে যাবে। তাহলে এখানে খোলা বন্ধ করা মানে একটা ঘূর্ণন গতি প্রাপ্ত হচ্ছে। বুঝতে পারছো আশা করি। এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে তোমার অক্ষ। হ্যাঁ, তুমি আমাদের দরজার হাতলটা দেওয়া থাকে কোথায়? এই জায়গাতে, মানে একদম দরজার তোমার মার্জিন বরাবর, মার্জিনের দিকে দরজার হাতলটা দেওয়া থাকে। আমাদের সায়েন্টিফিকরা চাইলে বা যখন দরজা আবিষ্কার হয়েছিল তখন চাইলে দরজার হাতলটা কি মাঝখানে দিতে পারতো না? দেওয়া যাইতো। তখন ঘটনা কী হইতো? এই যে দেখো, অক্ষ থেকে দূরত্ব কম, তুমি এখানে মানে তুমি এখনই ক্লাস শেষে চেষ্টা করিও, তুমি এই জায়গায় একটু হালকা করে বল দিয়ে দেখো, দেখবে যে দরজা অনেক দ্রুত খুলতেছে বা বাড়তেছে। বাট মাঝখানে একটু বল দিয়ে দেখো, দেখবে যে অতটাও তুমি ফোর্স পাচ্ছ না। তুমি আরেকটু পাশে চলে আসো, আরও বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, বাট ঘূর্ণন গতি সম্পন্ন হচ্ছে না। একদম এবার বল দিলে তোমার ফোর্স বা টর্ক হবে 0। তুমি এখানে যত বল দাও তুমি দরজার মুভমেন্ট করাইতে পারবে না। মানে হলো, আমি বোঝাইতে চাচ্ছি, তুমি অক্ষ থেকে যত বেশি দূরত্বে যাচ্ছ তুমি কম বল প্রয়োগে তত বেশি এখানে পাবা, ঘূর্ণন গতি পাবা। তাহলে আমাদের এই জন্য দরজার হাতল আমরা দেখি একদম আগায় দেওয়া থাকে, যে আমরা অল্প পরিমাণ বল দিলে যাতে এটা ঘূর্ণন গতি সম্পন্ন হয়ে দরজা খোলা এবং বন্ধ হয়। বাট এটা যদি মাঝখানে দেওয়া হতো আমাদের অনেক বেশি শক্তি দেওয়ার প্রয়োজন হতো, অনেক বেশি বল দেওয়ার প্রয়োজন হতো। এ পাশে দেওয়া থাকলে তো আমরা মানে এটা বন্ধই করতে পারতাম না, তাই না? তাহলে এটাই বলতেছে, ও থেকে এফ এর লম্ব দূরত্ব ডি যত বেশি, মানে হলো এখান থেকে, এটা যদি ও চিন্তা করে, এখান থেকে লম্ব দূরত্বটা যত বেশি হবে ওই বলে ঘূর্ণন সৃষ্টির ক্ষমতাও তত বেশি। মানে দূরত্ব যত বেশি ঘূর্ণন সৃষ্টির ক্ষমতাও তত বেশি। এই যে এখানে একটু চিন্তা করো, এটাকে দরজার এক্সিস্টটা মানে দেওয়াল, তাহলে এদিকে ধরো যে তোমার একটা হাতল, তাহলে তুমি যদি হাতল বরাবর বল দাও তাহলে দরজাটা খুব সহজে খুলবে। আর তুই যদি সি বিন্দুতে আসো অত সহজে খুলবেন না, এখানে এই বিন্দুতে আসলে না, এখানে এই বিন্দুতে আসলে তো তুমি খুলতেই পারবে না বা বাঁধতেই পারবে না, তাই না? এরপরে বলের অভিমুখে ও বিন্দু অভিমুখে হলে পাতটিতে ঘূর্ণন হবে, মানে ও বিন্দুর অভিমুখে হলে পাতটিতে ঘূর্ণন হবে, এটা নর্মাল বিষয়। তাহলে এখন আমরা যদি আরেকটু মানে টর্কের মানটা বের করতে চাই তাহলে কি করব? আমি যে বললাম এখানে ডি মানে কি, ডি মানে হলো লম্ব দূরত্বটা, আমাদের এখান থেকে যে লম্ব দূরত্বটা যাচ্ছে এটা হচ্ছে যে ডি। এখানে একটু চিত্র দেওয়া নাই, মানে চিন্তা করো যে অক্ষের সাপেক্ষে আমাদের ওই বিন্দুটা, এখানে অক্ষ চিন্তা করো, এটা হচ্ছে আমাদের বিন্দুটা ঘুরবে এদিকে, এদিকে ঘুরবে, তাহলে এখানে এটা হচ্ছে যে লম্ব দূরত্বটা ডি। তাহলে আমরা এখানে যে বলটা দিচ্ছি বলের মান
ইন্টু এদের লম্ব দূরত্ব, এইটা বের করলেই আমরা পেয়ে যাই টর্ক বা টাও। তাহলে টার্ক ইজ ইকুয়াল টু বল ইন্টু বলের লম্ব দূরত্বটা, ঠিক আছে? তাহলে কোনো অক্ষ বা বিন্দু সাপেক্ষে কোনো বলের ভ্রামকের মান বলের পরিমাণ ও অক্ষ হতে বলের ক্রিয়ার লম্ব দূরত্বের গুণফল দ্বারা নির্দিষ্ট করা হয়। তাহলে আমাদের এই যে মানটা কি করতে হবে, আমাদের এখানে লম্ব দূরত্ব এবং বলের মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বলের টর্ক, বলের ভ্রামক বা টর্কের অপর নাম হচ্ছে বলের ভ্রামক, নট জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কনসেপ্ট একটা, বলের ভ্রামক কনসেপ্ট মানে হলো টর্ক, বল ইন্টু লম্ব দূরত্ব। ওকে, এখন এটাকে আমরা ক্রস বলতে পারি না, এটা যেহেতু আমাদের একটা ভেক্টর রাশি, তো আমরা টর্ক ইজ ইকুয়াল টু যদি আমরা বলতে ডি ক্রস বা এফ ক্রস এফ ভেক্টর ক্রস ডি ভেক্টর বলি, তাহলে এটাকে এফ ডি সাইন থিটাও বলতে অসুবিধা নাই, তাই না? এফ ডি সাইন থিটা, এফ ক্রস ডি টাউ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এফ আর, বা এখানে ডি এর জায়গায় তুমি আর চিন্তা করো, সমস্যা নেই, এফ আর সাইন থিটা। ওকে, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর এফ। আমরা লাস্ট দিন পড়েছিলাম যে আর পি এরকম একটা রাশি পড়েছিলাম, বলো তো সেটা কোনটা ছিল? আর পি সাইন থিটা, আর ক্রস পি পড়ে নিবা, তোমরা পড়াশোনা করো নাই। তাহলে সংজ্ঞা কি বলবা? অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর মানে হলো আর অবস্থান ভেক্টর, এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে মানে হলো এফ, ভেক্টর গুণফল মানে হলো ক্রস, টর্ক বলা হয়, ইজ ইকুয়াল টু টাউ। টর্ক এটা কি আলাদা? ভেক্টরের টর্ক আর টর্ক কি আলাদা? একই। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর এই যে আর, উপযুক্ত বল এই যে এফ, ভেক্টর গুণফলকে ক্রস করলাম কে টর্ক বলা হয়। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর এফ, আর ক্রস এফ, আর এফ সাইন থিটা। তাহলে এখন যদি আমরা মাত্রা এবং একক বের করতে চাই তাহলে এখান থেকে বের করা ফেলা যাবে আর এফ, তাহলে টর্ক সমান আর এফ বা এফ আর বা আর এফ, এফ আর এফ। তাহলে আর মানে কি দূরত্বের একক মাত্রা কি এল, আর বলের মাত্রা কি এম এল টি ইনভার্স টু, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। সূত্র না জানলে সংজ্ঞা জানবা না, সংজ্ঞা না জানলে মাত্রা এবং একক বের করতে হিমশিম খাইতে হবে। সো মোটামুটি সব কিছু জেনেই তোমাকে এই করতে হবে। টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এবং আর ক্রস এফ মানে হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু গেল। টর্কের তাৎপর্য কি? সিগনিফিকেন্স অফ দ্য টর্ক, একটি অক্ষের সাপেক্ষে কোনো টর্ক থেকে বোঝা যায় যে কোনো নির্দিষ্ট ভরের বিস্তৃত বস্তুকে কত সহজে ওই অক্ষটির সাপেক্ষে ঘোরানো যাবে। ওই যে বললাম দরজা, যেমন ওই টর্ক যত বেশি হবে তত সহজে ওই টর্কের সাহায্যে কৌণিক বেগ পরিবর্তন করা সম্ভব, মানে হলো ঘোরানো যাবে ওটাকে। এখন আমাদের টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ আমরা যা পড়ছি সবগুলো একসাথে এখানে সূত্রে আনবে, হ্যাঁ? এগুলো আমার সেটা আরও সহজভাবে বা গোছানো করে দেওয়া আছে, ওইখান থেকে পড়লে আরও ইয়ে হবে, বাট এখানে একবার পড়ে যাও। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, টার্ক ইজ ইকুয়াল টু কী বলতে পারো, আই আলফা। আমি বলেছি সকল সূত্র ওই যে রৈখিক গতির সাথে কল্পনা করো, আমরা রৈখিক গতিতে এফ ইজ ইকুয়াল টু এম এ এরকম একটা সূত্র পড়েছিলাম, তাই না? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে এফ যেটা, আমি এখানে এটাকে কী বলবো, টর্ক বলবো কৌণিক গতিতে, আর ওইখানে যেটা বর যেটা আমি এখানে কি বলবো, জড়তার ভ্রামক বা আই বলবো। আমি এখানে যেটা ত্বরণ পড়েছিলাম এখানে সেটা আলফা বা কৌণিক ত্বরণ বলবো। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, সূত্রটা পেয়ে গেলাম, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। ওকে, এভাবে করে ওইটার সাথে মিলিয়ে পড়বা, তাহলে সহজ লাগবে। আমি এখানে কি পড়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ সমান কি জানি বল, বাট এখানে আমরা কি জানি টর্ক টাউ, এম সমান কি জানি ভর, এখানে কি জানি জড়তার ভ্রামক, এ সমান কি জানি ত্বরণ, এখানে হচ্ছে কৌণিক ত্বরণ মানে হলো আলফা, এই যে জড়তার ভ্রামক কৌণিক ত্বরণ। এইগুলো পড়বা, রিডিং দিবা। এখন জড়তার ভ্রামক রিলেটেড দুইটা উপপাদ্য তোমাদের বই আছে, একটা হচ্ছে লম্ব অক্ষের উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল লক্ষ্যসময়ের উপপাদ্য। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে দুইটা লাইন মনে রাখো তাইলেই হবে। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যের মধ্যে আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আই জেড, হ্যাঁ? আমাদের যদি এক্সিস চিন্তা করো, এক্স অক্ষে বরাবর জড়তার ভ্রামক, ওয়াই অক্ষে জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু আই জেড, এটা একটু মাথায় রাখো, আর কিছু লাগবে না এখান থেকে। এটা আর লম্ব অক্ষ উপপাদ্যের মধ্যে এটা মনে রাখো, আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার, আর কিছু লাগবে না। আর এখান থেকে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে, আমি দাগাই দিচ্ছি কোনগুলো পড়বা। এই যে এটা হচ্ছে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু, এই যে এটা যদি একটা দণ্ড হয়, দণ্ডের মাঝখান বরাবর, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসবে, সো ভালো মতো মাথায় ঢোকাও যে সরু সুষম দণ্ডের মাঝখান বরাবর, বিষয়টা খেয়াল করো। এটা হচ্ছে যে এরকম দণ্ড মাঝখান বরাবর বের করতেছো, তাহলে তোমার সূত্র হবে এটা, এল আই ইজ ইকুয়াল টু এম বাই 12 এল স্কোয়ার। হ্যাঁ, এখানে 4 দেওয়া আছে মনে হয়, এই যেটা, এই 4টা বললেই হবে।
সরল দণ্ডের বেলায় যখন আমাদের তোমার বরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষ যখন আমাদের বের করতে হবে, তখন জড়তার ভ্রামকের সেই সূত্রটা লাগবে, প্রান্তবিন্দুগামী হলে এই সূত্রটা লাগবে, বৃত্তাকার গতির ক্ষেত্রে বরকেন্দ্র হলে এটা লাগবে, এটা লাগবে না, লম্ব অক্ষ হলে এটা লাগবে, তাহলে আরও কয়েকটা আছে তো, এই যে বৃত্তাকার রিং হলে এটা লাগবে, নিরেট সিলিন্ডার হলে এটা লাগবে, পাল্লা গুলি হলে এটা লাগবে। এখন এইগুলো সিকিউতে যখন পড়াবো তখন ক্লিয়ার হবে, এখন অতটা বুঝবা না। যে বরকেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবরে চিন্তা করো, এইরকম একটা পাতের লম্ব অক্ষ মানে হলো মাঝখান বরাবরে যখন তোমাকে ঘোরাতে বলবে, মানে একটা পাত, এটা একটা দণ্ডের মাঝখান বরাবর তোমাকে যখন ঘুরাইতে বলবে তখন তুমি এই সূত্র চয়েস করবা মাঝখান বরাবর ধরে। আর যখন বলবে প্রান্তবিন্দুগামী মানে হলো মাঝখান বরাবর না দিয়ে তোমাকে বলতেছে তুমি এই বরাবর করে ঘুরাও, মানে এই বরাবর করে দেন ঘুরাও, তাহলে হচ্ছে 1/3 ml², সিম্পল। এখানে 1/12, এখানে 1/3, বুঝছো? তাহলে এখানে যদি মাঝখান বরাবর ঘুরাইতে বলে 1/12, আর যদি তোমাকে বলা হয় যে এই প্রান্তগামী এই বরাবর ঘুরাও তাহলে হচ্ছে 1/3, ঠিক আছে? সেমভাবে বরকেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবরে 1/2 ml²। তারপর বরকেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবরে এটা r², হ্যাঁ, এখানে যদি ব্যালন থাকে আর কি, বহিঃবাহুর দ্বার, অন্তঃবাহুর দ্বার, এগুলো অতটা আসে না, এটা একটু জেনে রাখো, এগুলো আসবে না অতটা। এরপর আসো কৌণিক গতির জন্য নিউটনের সূত্র। এখন আমরা আবার নিউটনের সূত্রগুলো পড়বো স্পেসিফিকলি কৌণিক গতির জন্য, ঠিক আছে? আমাদের অ্যাঙ্গুলার যে মোশনটা আছে এটার জন্য আমরা স্পেসিফিকলি আবার কৌণিক গতির জন্য সূত্রটা পড়বো। খেয়াল করো, তাহলে ওই সূত্রগুলো জেনে থাকলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো বলেছি, বলের জায়গায় টর্ক চিন্তা করবা, বরের জায়গায় জড়তার ভ্রামক চিন্তা করবা, আর ব্যাগের জায়গায় জাস্ট কৌণিক বেগ চিন্তা করবা, সিম্পল। এই কয়টা রাশি মনে রাখতে পারলে হয়ে যাবে। প্রথম সূত্র কি আমাদের এখানে? প্রথম সূত্র কী ছিল ওইটা চিন্তা করো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, ঘূর্ণনশীল বস্তু আজীবন ঘূর্ণন থাকবে, বা সমবেগে চলমান বস্তু আজীবন সমবেগে চলতে থাকবে। এরকমই তো আমাদের সূত্রটা ছিল রৈখিক বেগের নিউটনের সূত্র অনুসারে, তাই না? কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে ওখানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বলের জায়গায় এখানে টর্ক বসায় দাও। কোনো বস্তুর উপর টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, মানে যে বস্তুটা কখনো ঘুরতেছে না এটা জীবন ঘুরবে না, বা ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। ওইখানে আমাদের সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে ছিল, এখানে ঘূর্ণনরত, যেহেতু কৌণিক গতি পড়ছো, ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে, ওইখানে ছিল সমবেগে, এখানে বলবো সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। কথা কি? বাট এখানে টর্কের জায়গায় বল জাস্ট বলবা। দ্বিতীয় সূত্র কি? ওইখানে ছিল কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে কী করলাম? বলের জায়গায় টর্ক বসাও। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এখানে শুধু ভরবেগ ছিল, এখানে বলবো কৌণিক ভরবেগ, কারণ কৌণিক গতি যেহেতু পড়ছো, কৌণিক ভরবেগ বা ওমেগা বিষয়টা আসবে। গতকাল পড়িয়েছিলাম যে কোনো বস্তুর উপর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ছিল, এখানে বলবো প্রযুক্ত টর্কের সমানুপাতিক, কারণ বলের জায়গায় টর্ক বলবা। তাহলে কোনো বস্তুর উপর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, এবং ওইখানে ছিল বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, এখানে বলবো টর্ক যেদিকে ক্রিয়া করে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। জাস্ট বলের জায়গায় টর্ক বসায় দাও, ভরবেগের জায়গায় কৌণিক ভরবেগ বসায় দাও, সিম্পল। তাহলে কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক, টর্ক যেদিকে ক্রিয়া করে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ওইখানে আমরা F=ma পেয়েছি, এখানে টর্কের জায়গায় টাউ, F-এর জায়গায় টাউ বসাও, m-এর জায়গায় আই বসাও, এর জায়গায় আলফা, টাউ=আলফা, এই যে টাউ=আলফা পাবা, একই কথা। ওইখানে আমরা কি পেয়েছি? তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়ামূলক বল আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার, এই যে টর্কের মানে হলো বলের, সমান বিপরীতমুখী টর্ক আছে, মানে প্রত্যেক বলের বিপরীতমুখী বল আছে, এটাই বলতেছে। তুমি বল দিবা, তোমাকে বিপরীতমুখী বল দিবে, তাহলে টর্কের সমান বিপরীতমুখী টর্ক আছে। তাহলে টাউ1 = টাউ2 বাট নেগেটিভ, কারণ দিক বিপরীত হবে। এই যে 1-2 = 2-1, মানে এটা গতি ব্যাগ যদি দিকে হয় এটা হবে বিপরীত দিকে, এটাই বোঝাচ্ছে আমাদের। আজকে ওদেরটা শেষ করবো কিনা জানাও তো, মানে কনসেপ্টটা বুঝতে হবে, যেন শেষ করলে হবে না, কেন কি বলা। না, আমার ক্লাসটা পড়া হয় না।